বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ অনার্স দর্শন ও এমএ দর্শন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব চীনা দর্শনের বিষয়ে একটি বিষয় নিয়ে, একটি আলোচ্য বিষয়, সেটা হলো যে মহিজমের ক্ষেত্রে যে নীতিবিদ্যা আছে অর্থাৎ মহির নীতিবিদ্যা বা মহিজমের নীতিবিদ্যা। এখন আমাদের আসলে বিএ অনার্স দর্শন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো প্রাচ্য দর্শন, চৈনিক ও জাপানি। আরেকটি হলো যে এমএ দর্শন প্রোগ্রামের একটি প্রোগ্রাম আছে একইভাবে, সেটা হচ্ছে প্রাচ্য দর্শন, ভারতীয়, চৈনিক ও জাপানি। উভয় প্রোগ্রামের ক্ষেত্রে এই অর্থাৎ চীনা দর্শন আছে এবং চীনা দর্শনে এই টপিকটিও উভয় কোর্সের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহিজমের নীতিবিদ্যা আলোচনার জন্য আজকে আমি আছি দর্শন বিভাগের থেকে, আমি দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, এবং আমার সাথে আছেন একই বিষয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জনাব উজ্জ্বল কুমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই যে মৌজু বা মহি বা মৌজু বা আরেকটা নাম ছিল চীনা নাম মনে হয় মতি, উনারই মতবাদ হলো এই মহিজম, এবং এই মহিজমের উনি প্রতিষ্ঠাতা। এবং সত্যি কথা বলতে কি যে কনফুসিয়াসের মতো উনিও ছিলেন একজন বিখ্যাত দার্শনিক, তবে তিনি কনফুসিয়াসের সমালোচনা করে নিজের দার্শনিক মতবাদ গড়ে তুলেছিলেন। এবং মজার ব্যাপার হলো যে ওনার দর্শন যত না ধর্মভিত্তিক ছিল তার চেয়ে ছিল যুক্তিভিত্তিক, এবং এটি উনি সবচেয়ে ভালো দিক। যদিও অনেকটা উনি বলা যায় নিম্ন শ্রেণী থেকে এসেছিলেন, কিন্তু এই এক ধরনের যুক্তিবাদী এবং সুসংগত দর্শন উনি রচনা করতে পেরেছিলেন। এবং ওনার এই ধারণার ভিত্তি ছিল অনেক বলা যায় যে সামাজিক কাঠামো, ধর্ম, রাষ্ট্র এসব বিষয়ের উপর ভিত্তি করে ওনার এটি গড়ে উঠেছিল। এবং ওনার এই নীতিবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে যে মতবাদটি আমরা দেখি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে উপযোগবাদ। তো যাই হোক, শুধু উপযোগবাদ না, তার নীতি দর্শনে ধর্মীয় চিন্তা, উপযোগবাদ, রাষ্ট্রীয় ভাবনা এবং পরার্থবাদ, যেটি আমরা বলি নীতিবিদ্যারই একটি মতবাদ, সেগুলোই উল্লেখযোগ্য হিসেবে এসেছে। তা আমরা এখন জানার চেষ্টা করব আসলে যে পরার্থবাদ বা এই যে তার যে নীতিবিদ্যা বা মহিজমের যে নীতিবিদ্যা সেটি আসলে কি। উজ্জ্বল, আপনি যদি এই ব্যাপারে আমাদের বিষয়টি ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে মৌজু তার যে পরার্থবাদ, এটি মূলত তার নৈতিক মতবাদ, এবং তার মূল লক্ষ্য ছিল আদর্শ সমাজ গড়া। এবং এই আদর্শ সমাজ গড়ার ক্ষেত্রে তিনি বলছেন যে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা কিংবা অন্যের মঙ্গল কামনা করা, এই জিনিসগুলোর উপর আমাদের গুরুত্ব দিতে হবে। এবং তিনি এই যে ভালোবাসা এবং মঙ্গল কামনা, এটার মধ্য দিয়ে যদি আমরা আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্র যদি গঠন করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক ধরনের আদর্শ সমাজ গঠন করা যাবে। এবং এখানে কিন্তু তিনি বলছেন এটাকে পরার্থবাদ। এবং কিভাবে, কেন বলছেন সেটা হলো, আমরা যেমন বলি যে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ কোনো একটি বিষয় শুধু আমি নিজেকে ভালোবাসলে হবে না, আমাকে অপরকে ভালোবাসতে হবে। এবং আপনি এক্ষেত্রে তিনি বলছেন যে এই যে ভালোবাসা, এটি কিন্তু খুব সুস্পষ্ট একটা বিষয়, কিন্তু এর কিন্তু মাত্রাগত ভিন্নতা আছে। কেমন? যেমন সন্তান তার বাবাকে ভালোবাসছে, সেটার এক ধরনের মাত্রা, দাম্পত্য জীবনে এক ধরনের ভালোবাসা, কিংবা পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, এর মধ্যে কিন্তু এক ধরনের মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু মূল জিনিস কিন্তু ভালোবাসা, অর্থাৎ ভালোবাসাটা কিন্তু সুস্পষ্ট। এবং বিভিন্ন ধরনের সদ্গুণ যে আছে, এই সদ্গুণগুলোর মূল বিষয়গুলো নিয়েই তিনি তার এই যে পরার্থবাদ বা এই যে নৈতিক মতবাদ, এটি তিনি দিয়েছিলেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, কনফুসিয়াসের যে হিউম্যান হার্টনেস ছিল, সেই হিউম্যান হার্টনেসের সাথে কিন্তু এই বিষয়টার এক ধরনের মিল লক্ষ্য করা যায় আর কি, এই মহিজমের নীতিবিদ্যার এই যে পরার্থবাদের কথা বলছি। এবং এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন যে তিনি বলছেন যে আমরা যে শুধুমাত্র যদি নিজের কথা ভাবি, নিজের স্বার্থের কথা ভাবি, অন্যের স্বার্থ যদি আমরা লক্ষ্য না করি, তাহলে কিন্তু দেখা গেল যে এক ধরনের সমাজে শুধু বিশৃঙ্খলা না, এক ধরনের ভেঙে পড়া, সমাজ ভেঙে পড়ার এক ধরনের মানসিকতা লক্ষ্য করা যায়। এবং এটি তার কেন মনে হয়েছিল? কারণ ওই যে তৎকালীন সময়ে ছোট ছোট রাষ্ট্রগুলো একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো, কিংবা কোনো একটি ব্যক্তির স্বার্থে
মানে রাষ্ট্রের এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর আক্রমণ করত, কিংবা কোনো একটা গোষ্ঠীবদ্ধ কোনো শ্রেণী সংখ্যায় কম এমন কোনো শ্রেণীর উপরে দমন পীড়ন করতে, এই জায়গা থেকে কিন্তু তার মধ্যে এই মানসিকতা, প্র্যাকটিক্যালি এই মানসিকতা তৈরি হয়েছিল। এবং আপনি একটু আগেই বলছিলেন যে সে কিন্তু খুব নিম্ন শ্রেণী ঠিক বলা যায় না, এটাকে জাস্ট হলো একটা সামাজিক দিক দিয়ে নিম্ন শ্রেণীর একটা পরিবার থেকে সে উঠে আসছিল, যার কারণে তার মধ্যে এই বোধটা কিন্তু জাগ্রত হয়েছিল। এবং এভাবেই তার যে পরার্থবাদের যে নীতিটি, এটি সে ব্যক্তি জীবনে সে এটা প্রচার করে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে তার এই যে নীতিবিদ্যায় যে আপনার তিনটা মূল নীতির কথা বলা হয়, এটা আমরা জানি। যেমন একটা ছিল আপনার যে সর্বব্যাপী সদ্ব্যবহারের যে নীতি, যেটা আমরা বলি প্রিন্সিপাল অফ অল এমব্রেসিং লাভ, সর্বব্যাপী সদ্ব্যবহারের নীতি, বা ধরেন একটা সর্বজনীন ভালোবাসার নীতি, এটাই বলা যায়। আরেকটি ছিল আপনার যেটা আমরা বলি যে প্রিন্সিপাল অফ ডিসক্রিমিনেশন, মানে অর্থাৎ বৈষম্যের যে নীতি। আরেকটি ছিল আপনি জানেন যে প্রিন্সিপাল অফ নন অ্যাগ্রেশন, মানে অনাক্রমণ নীতি বা অহিংসাত্মক নীতি। এই যে নীতিগুলো উনি বললেন, নাম শুনে আমরা বুঝতে পারছি যে এগুলো খুবই খুবই পজিটিভ প্রিন্সিপাল। বিশেষ করে আধুনিক কালের যে সমাজ, আমরা জানি যে রাষ্ট্র, সেই আলোকে চিন্তা করলে কিন্তু এগুলো চমৎকার একটা নীতি। আপনি যদি এই নীতিগুলো একটু ব্যাখ্যা করেন, ঠিক মানে এই যে মৌজু এগুলো কিভাবে ব্যাখ্যা করেছিলেন বা কি বোঝাতে চেয়েছিলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তার পরার্থবাদের ব্যাখ্যার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জিনিস বলে রাখার দরকার, এই যে নীতিগুলো এটি কিন্তু খুব কাছাকাছি। মানে এটির মূল লক্ষ্যটা কিন্তু আবারও বলছি যে সেই আদর্শ সমাজ গঠন করা। এবং এখানে প্রথমে আপনি বলছিলেন যেটি যে সর্বব্যাপী ভালোবাসার যে নীতির কথা, ভালোবাসার নীতি মানে ওই যে তিনি বলছেন যে আমরা যদি নিজের রাষ্ট্রের পাশাপাশি, যদি রাষ্ট্রের কথা চিন্তা করি, যে নিজের রাষ্ট্রকে ভালোবাসার পাশাপাশি যদি আমরা অন্য রাষ্ট্রকে ভালোবাসি, কিংবা নিজের পরিবারের সদস্যদের যেমন আমরা যেভাবে ভালোবাসি, অন্য পরিবারের সদস্যদের যদি এভাবে ভালোবাসি, তাহলে সেক্ষেত্রে কি হয়, ছোটোখাটো যে দ্বন্দ্ব, এগুলো কিন্তু খুব সহজে এই ভালোবাসার মাধ্যমেই কিন্তু এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, এগুলো এড়িয়ে চলা সম্ভব। এই যে সবাইকে যে ভালোবাসার যে বিষয়টা, এইটাকেই তিনি বলছেন যে সর্বব্যাপী ভালোবাসার নীতির এই কথা বলছেন। কিন্তু এই যে তারপরে যেটা ছিল বৈষম্যের যে নীতি, এটা বলতে বৈষম্য, এটি তিনি বাস্তবিক জগতে দেখেছেন যে তিনি সমাজে নানান ধরনের বৈষম্য চলছে। যেমন তিনি বলছেন যে সন্তান দেখা যাচ্ছে যে তার পিতার চেয়ে তাকে অনেক বেশি ভালোবাসছে, কিংবা পিতার যে আচরণটা সন্তানের সাথে করার দরকার সেটি সে করছে না, কিংবা বড় বড় রাষ্ট্রগুলো যদি ছোট রাষ্ট্রগুলোকে যদি ভালোবাসে, কিংবা তাদের ভালো ভালো দিক নির্দেশনা দেয় ভালো কাজের জন্য, তাহলে কিন্তু এক ধরনের যুদ্ধকে এড়ানো সম্ভব। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তিনি বলছেন যে আমরা সমাজে দেখছি যে নানান ধরনের বৈষম্য, অর্থাৎ বড় রাষ্ট্রগুলো তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে না, তারা অনেকটা ছোট রাষ্ট্রগুলোর উপরে অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, বৈষম্যমূলক আচরণ করছে, কিংবা বড়দের যে ধরনের ভালোবাসা উচিত ছোটদেরকে, কিংবা ছোটদের যে ধরনের সম্মান করা উচিত বড়দেরকে, এই ধরনের বিষয়গুলো তিনি বলছেন যে সমাজে দেখা যাচ্ছে না, যার কারণে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এই বৈষম্যটাকে যদি আমরা কমাতে পারি, এইটাকে যদি রিডিউস করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে আমরা আস্তে আস্তে কিন্তু বৈষম্য কমলে ভালোবাসার দিকে যাচ্ছি। তার মানে ওনার মূল লক্ষ্য যে আদর্শ সমাজ গড়া, সেখানে এই বৈষম্যটাকে যদি আমরা কমাতে পারি, তাহলে ওই যে আমরা কিন্তু সর্বব্যাপী যে ভালোবাসার নীতির কথা বলছি সেখানে আমরা চলে যাচ্ছি। তাহলে এর সাথে এটা তো খুবই প্রাসঙ্গিক, ওই যে অনাক্রমণ নীতি, যেটা 3 নম্বর আমরা বলেছিলাম যে অনাক্রমণ নীতি। তার মানে তাহলে এটা উনি আসলে কি বুঝিয়েছেন? কারণ অনাক্রমণ নীতি না থাকলে তো আসলে সর্বব্যাপী ভালোবাসাটাই গড়ে ওঠে না। হ্যাঁ, এটি তার যে 3টি নীতির তার সর্বশেষ এটি। এবং তিনি এখানে বলছেন যে আমরা যদি কাউকে আক্রমণ না করে ভালোবাসার মাধ্যমে আমরা যদি কোনো একটা বিষয়ের সমাধান করতে পারি, অর্থাৎ অআক্রমণ নীতি, যেটি অহিংসার নীতি আমাদের পার্শ্ববর্তী দেশ গান্ধীর মধ্যে এই ধরনের নীতি দেখা যায়। অর্থাৎ এই যে আক্রমণ না করে কোনো একটা বিষয়ে আলাপ আলোচনা করে ভালোবেসে এটার সমাধান করা, এটা কিন্তু এটা এক ধরনের নীতি, এবং এটাও কিন্তু আলটিমেটলি আমাদেরকে নিয়ে যাচ্ছে ভালোবাসার দিকে। এবং এখানে একটা জিনিস দেখেন, এই যে ভালোবাসার যে মাত্রাগত বিষয়, কিংবা আমরা বলছি যে অন্যায়ের যে মাত্রাগত বিষয়, এইটার উপরে তিনি একটা ছোট উদাহরণও দিয়েছেন। ছোট্ট উদাহরণটা যদি এভাবে বলি, তাহলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি স্পষ্ট হবে বিষয়টি সম্পর্কে। যেমন বলা হচ্ছে যে সাপোজ যে কোনো একজন ব্যক্তি কারোর গাছ থেকে কিছু বরুই চুরি করলো, তাহলে এটা একটা অন্যায় এবং এর জন্য তার শাস্তিপ্রাপ্ত হওয়া উচিত। কিন্তু এই যে অন্যায়টা,
এই অন্যায়ের সাথে তিনি বলছেন যে যদি কেউ একজনের খামার থেকে মুরগি চুরি করে তাহলে সেও শাস্তিপ্রাপ্ত হবে। তাহলে এই অন্যায় আর সেই অন্যায় কি একই, না এটার মধ্যে পার্থক্য আছে? আবার দেখা যাচ্ছে যে কেউ কারো খামার থেকে একটা ঘোড়া চুরি করলো, তাহলে সে ঘোড়া তো নিশ্চয়ই মুরগির চেয়ে বড় একটা বিষয়, সুতরাং তার অপরাধ থেকে আরো বড়। আবার দেখা গেল যে কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো, তার মানে সে একজন মানুষকে মেরে ফেললো, তাহলে তার অন্যায়টা কি ওই ঘোড়া চুরি করা কিংবা মুরগি চুরি করা বা ওই যে আপনার বড়ি চুরি করার চেয়ে কি মাত্রাগতভাবে বেশি না? অর্থাৎ উনি বলছেন যে এই যে মাত্রাগত অপরাধগুলোরও কিন্তু মাত্রাগত ভিন্নতা আছে, ভালোবাসার মতো। তো উনি বলছেন যে এই যে অপরাধগুলো, এই অপরাধগুলোকে আমাদের প্রথমেই বিনষ্ট করে দিতে হবে, অর্থাৎ এটা মূলেই একে বিনষ্ট করতে হবে। ছোট অপরাধ থেকেই কিন্তু আস্তে আস্তে বড় অপরাধের সৃষ্টি। মাত্রাগতভাবে এই অপরাধগুলোকে আমরা কিছুটা কম কিছুটা বেশি এভাবে আমরা ভাগ করলেও মূলত আমাদেরকে দেখতে হবে যে এই অপরাধী এবং এটা অপরাধটাকে খুব সমূলে প্রথমে এটা উৎপাদন করতে হবে। এটা যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে মানুষ অপরাধ করার আগে ভয় পাবে। অর্থাৎ সাজার বা শাস্তির ক্ষেত্রে যদি এরকম মাত্রাগত যদি আমরা পার্থক্য রেখে কঠোর শাস্তির ব্যবস্থা করি তাহলে সমাজে কিন্তু এই অপরাধ প্রবণতা কমে যাবে, একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠবে, আস্তে আস্তে কিন্তু এই কল্যাণমূলক হবে, আস্তে আস্তে ভালোবাসা বাড়বে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা দেখব যে বড় রাষ্ট্র কিংবা বড় পরিবার বা কোনো আয়তনে বা জনসংখ্যায় বেশি তারা তুলনামূলকভাবে কমদেরকে এক ধরনের শেল্টার দেবে। মানে শেল্টার মানে হচ্ছে তাদের যে মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী তারা কাজ করতে পারবে, তাহলে কিন্তু এক ধরনের ব্যালেন্স আসবে সমাজে। কারণ তার মূল লক্ষ্য আমি কিন্তু বলছি যে তার যে পরার্থবাদ, এই পরার্থবাদ এটা হলো তার নৈতিক মতবাদ, এটার মূল লক্ষ্যই হচ্ছে আদর্শ সমাজ। আচ্ছা, আমরা মোটামুটি আমরা বুঝে পারলাম যে ওই যে পরার্থবাদ যে কথাটি বলেন, চমৎকার একটা নীতির কথা আপনি বলেছেন। উজ্জ্বল, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই মানে প্রাণবন্ত আলোচনার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনা থেকে মহিজমের যে নীতিবিদ্যা সেটি আমরা জানলাম। তো আপনারা যদি এই নিয়ে যেসব বই আছে চীনা দর্শক সেগুলো পড়েন আরও বেশি জানতে পারবেন। আর আপনাদের যদি যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন অথবা সভাপতি, দর্শন বিষয় পাঠ্যক্রম কমিটি, সামাজিক বিজ্ঞান মানবিক ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।